হাউ টু মানি। প্রশ্ন আসতে পারে যে হাউ টু হোয়াট মানি। সো বেসিক্যালি আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো হাউ টু গেট মানি, সেকেন্ডলি হাউ টু সেভ মানি, দেন হাউ টু ইনভেস্ট মানি, মোস্ট ইম্পর্টেন্টলি হাউ নট টু ওয়েস্ট মানি, and lastly overall how to manage money. So আমরা খুবই শর্টে লিখে রেখেছি how to money. So let's get started. So does money buy happiness? Well, এমনি অনেক ডিবেট হতে পারে যে yes or no. আমি রিসেন্টলি একটা সেশনে যে কোশ্চেনটা করেছিলাম এক্স্যাক্টলি 50-50. 50% মানুষ বলেছে যে হ্যাঁ, 50% মানুষ বলছে যে না। সো এই ডিবেটে আমি না যাই। বাট টাকা যদি না থাকে বা মানি যদি না থাকে, সেটা অনেকগুলো ফ্রাস্ট্রেশন এবং কষ্টের কারণ হয়। কারণ তখন যাই আমরা করতে পারি না, আমাদের কাছে মনে হয় যে টাকা নাই, এর জন্য আমি করতে পারি না। বিকজ আমাকে আগে মনে হতো যে আমার টাকা নাই, এর জন্য আমি ডিএসএলআর কিনি না, এই জন্য আমার ভিডিও ভালো হয় না। এখন আমার ডিএসএলআর আছে, তাও আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি। সো ইয়েস, এই জিনিসটা চেঞ্জ হয়। তো আজকের ভিডিওটা হলো যে কিভাবে যে কোনো একজন টাকা আর্ন করা শুরু করতে পারে, সেভ করতে পারে, ইনভেস্ট করতে পারে, এন্ড দেন মোস্ট ইম্পর্টেন্টলি পুরো জিনিসটা ম্যানেজ করতে পারে। তো টাকার কথা আসলেই ফার্স্ট কোয়েশ্চেন, ভাইয়া আপনি কত টাকা ইনকাম করেন? হোয়াটস ইয়োর সোর্স অফ মানি? সেশনস। সো সেশনস বা যে স্পিচগুলো আমি দেই, সেখান থেকে আমি বেশ টাকা পাই। ওয়েল, এই সেশন কিন্তু এই সেশন না, অর এই সেশনও না, এই সেশন মানে কর্পোরেট সেশন, লাইক ইউনিলিভারের সেশন, আইপিডিসির সেশন, অথবা অন্য যে কোনো কর্পোরেট সেশন বা কর্পোরেট ট্রেনিং, যেখান থেকে আমি টাকা পাই। বই, গত বছর আমি একটা বই লিখেছিলাম নেভার স্টপ লার্নিং, ওটা বেস্টসেলার ছিল, বাট ওটার পুরো টাকা আমি দিয়ে দিই হলো সুবিধাবঞ্চিত শিশুদের স্টেশনারি আইটেমের জন্য। এবছর আমি দুটো বই লিখি, স্টুডেন্ট হ্যাক্স, ভালো লাগে না, সিএফ, এই দুটো বইও আলহামদুলিল্লাহ তোমাদের সকলের অনেক ভালো করেছে, সিএফ, এখান থেকে আমি টাকা পাই। কনসালটেন্সি, ওয়েল এরা কি, আমি সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং খুব ভালো পাই। সো আমি বিভিন্ন কোম্পানিকে সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল কনসালটেন্সি সাপোর্ট দিয়ে থাকি। সো এখান থেকেও একটা ভালো অঙ্কের টাকা আসে। ব্র্যান্ড ডিলস, এন্ড ফাইনালি হয়তো তোমরা দেখেছো যে আমি বিভিন্ন কোম্পানির জন্য কাজ করি, সোশ্যাল মিডিয়া তাদের ভিডিও তৈরি করে দেই, আমি কিছু ভিডিওতে অ্যাপিয়ার করি, তাদের অ্যাপ কিভাবে কাজ করে এটা দেখিয়ে দিই, অথবা তাদের কোম্পানির বিভিন্ন প্রমোশনাল ম্যাটেরিয়ালের জন্য প্রমোশন করে দিই। সো ইয়া, ব্র্যান্ড ডিল থেকেও আমি একটা অঙ্কের টাকা পেয়ে থাকি। সো ইয়া, স্পিচেস, বুকস, ব্র্যান্ড ডিলস এবং কনসালটেন্সি, এগুলো থেকে আমি টাকা পেয়ে থাকি। তো কোয়েশ্চেন হলো তোমরা কিভাবে টাকা ইনকাম করতে পারো? এর আমি এই ভিডিওতে আর আমি জাবর কাটবো না, বিকজ অলরেডি আমি একটা ভিডিও করেছি যেখানে আমি বলেছি যে কিভাবে স্টুডেন্ট অবস্থায় 10 উপায়ে তুমি টাকা ইনকাম করতে পারো। আরো একটা ভিডিও করেছি যেখানে আমি বলেছি কিভাবে বিভিন্ন ইন্টারেস্টিং ওয়েতে অনেক ছোটকাল থেকে টাকা ইনকাম করা যায়। সো এই দুটো ভিডিও দেখে বলতে পারো, এন্ড তুমি কিভাবে টাকা ইনকাম করতে পারো, which was our first idea, how to get money, এটার আইডিয়া পেয়ে যাবা। So let's get to the second option, how to save money. So first thing, create a bank account. বাজেটের স্বল্পতার কারণে আমরা ধরে নিচ্ছি এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে আমি আমার টাকা জমা রাখতে পারবো। তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তুমি টাকা জমা রাখতে পারবে না। সো ফার্স্ট স্টেপ, ব্যাংক অ্যাকাউন্ট খোলো। এবং স্টুডেন্ট অবস্থায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারো, কিন্তু এখন অনেক স্টুডেন্ট অ্যাকাউন্টও খোলা যায়। এবং এই স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে বা ব্যাংক অ্যাকাউন্ট খুললে টাকা লেনদেন, টাকা জমা দেওয়া, ব্যাংকের পলিসি, ব্যাংকের প্রসিজার, কিভাবে জমা দিতে হয়, কিভাবে ক্যাশ দিতে হয়, কিভাবে চেক জমা দিতে হয়, কিভাবে টাকা উইথড্র করতে হয়, কিভাবে পজিটিভ পে দিতে হয়, ব্যাংকের মুনাফা কিভাবে আসে, বছরের শেষে কত টাকা তুমি পাবা, এই সবগুলোর ব্যাপারে একটা প্রপার আইডিয়া হয়ে যায়। তাই ব্যাংকিং জানাটাকে একটা বিশাল লাইফ হ্যাক আমার কাছে মনে হয়। তাই যে যেখানে আছো ব্যাংক অ্যাকাউন্টটা খুলে ফেলো। সো হাউ মাচ টু সেভ, কত টাকা আমার সেভ করতে হবে, একটা সহজ হিসাব বলে দেই। এটাকে বলে হলো এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড, আর এমার্জেন্সি ফান্ডে আমি কত টাকা রাখবো? ধরে নেই আমার এক মাসে লাইফস্টাইলের জন্য খরচ হলো 20,000 টাকা, তাহলে আমার 6 মাসের জন্য লাইফস্টাইলে খরচ হলো 1,20,000 টাকা। এই 1,20,000 টাকাই হলো আমার এমার্জেন্সি ফান্ডের অ্যামাউন্ট। মানে যে কারো লাইফস্টাইলের 6 মাস কাটানোর জন্য যত টাকা লাগে সেটা তার এমার্জেন্সি ফান্ডে জমা রাখতে হয়। ধরে নেই এটা আমাদের এমার্জেন্সি ফান্ড। কারো যদি 6 মাস চলতে 50,000 টাকা লাগে, সে তার এমার্জেন্সি ফান্ডে 50,000 টাকা রাখবে। কারো যদি 6 মাস চলতে 1 লাখ টাকা লাগে, সে 1 লাখ টাকা রাখবে। কারো 1.5 লাখ টাকা রাখতে পারে, সে 1.5 লাখ টাকা রাখবে। তার মানে
কারোর জন্য এমার্জেন্সি ফান্ড 50,000 টাকা, কারোর জন্য 1 লাখ টাকা, কারোর জন্য 1.5 লাখ টাকা। কাহিনীটা হলো এমার্জেন্সি ফান্ডে কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্ট নেই। তোমার লাইফস্টাইলের 1 মাস চলতে যত টাকা লাগে সেটাকে 6 দিয়ে গুণ করবা, তারপর যে অ্যামাউন্টটা আসে সেটা হলো এমার্জেন্সি কস্ট বা এমার্জেন্সি ফান্ড। তোমার এমার্জেন্সি ফান্ড, আমার এমার্জেন্সি ফান্ড আলাদা হবে। তোমার লাইফের 6 মাস চলতে যেই টাকা লাগে সেটা তোমার সেই এমার্জেন্সি ফান্ডে রেখে দাও। অফকোর্স এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, অথবা তোমার একটা ভোল্ট হবে, বা এটা কখনো একটা ক্যাপ হবে না। এরপর যেটা কাজ করতে হবে, দুটো লিস্ট বানাও। একটা হলো রিসিভেবলস, একটা হলো পেয়েবলস। রিসিভেবলস মানে যার কাছ থেকে টাকা নিতে হবে, আর পেয়েবলস মানে যাকে যাকে টাকা দিতে হবে। তার মানে তুমি যেখানে যেখানে ঋণ নিয়েছো তাকে পরিশোধ করতে হবে। সেখানে লিখে রাখো, মনে করো সাকিবের কাছ থেকে তুমি 50,000 টাকা নিয়েছো, সো এটা পেয়েবল, লিখে রাখো। রাহিমের কাছ থেকে তুমি 20,000 টাকা নিয়েছো, এটা লিখে রাখো। কেন? বিকজ এটা লিখে না রাখলে তুমি কখনোই মনে রাখতে পারবে না। সাথে ডেটও লিখে রাখো যে কবে দিতে হবে। এবং তার থেকে ইম্পর্টেন্ট, রিসিভেবল, যেহেতু টাকা পাবা, এটা আমি সবুজ কালিতে লিখি, কারণ টাকা পাওয়া ভালো জিনিস। সেকেন্ড, সাকিবের কাছ থেকে মনে করো তুমি টাকা পাবা হলো 20,000, এখানে লিখে রাখো। তারপরে মেবি তুমি শুভর কাছ থেকে টাকা পাবা 60,000, এটাও লিখে রাখো উইথ ডেট। তাহলে তোমার নিতে হবে এবং দিতে হবে, মানে রিসিভেবলস এবং পেয়েবলস যে জিনিসগুলো থাকবে সেটা কখনোই ভুলবা না। এন্ড অলওয়েজ মনে রেখো, পেয়েবলসটা আর্লিয়েস্ট কনভিনিয়েন্সে শোধ করে দিবা, তোমার লাইফের জন্য কোনো পেয়েবল না থাকে। আর যেগুলো রিসিভেবলস এগুলো পেতে অনেক সময় একটু দেরি হয়, আমি নিজেও জানি। সো নক করতে থাকবা, ভাই আমার টাকাটা একটু দিয়ে দেন, আমার 80,000 টাকা মার্কেটে পড়ে আছে, খুব তাড়াতাড়ি আমার এই টাকাটা দরকার, মেবি আমাকে সামনে বিয়ে করতে হবে, আপনার জন্য আমার বিয়ে আটকে আছে। এই টাইপের এক্সকিউজ দিবা, দেখবা এই টাকাগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। টাকা দেয়া এবং নেয়ার একটা কাজ সহজ করে দিতে এখন আছে কিন্তু এমএফএস। এমএফএস হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। কি সহজ কথায় বিকাশ, নগদ, ইউ ক্যাশ, এম ক্যাশ, আর যে জিনিসগুলো আছে সেগুলো। এই বিকাশ, নগদ বা যে কোনো ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে কিন্তু তুমি ইজিলি টাকা পাঠিয়ে দিতে পারো। তো ছোট অ্যামাউন্ট যদি হয় 20,000, 50,000, এগুলো কিন্তু ইজিলি পাঠাতে পারো। 15,000 পর্যন্ত বিকাশে পাঠানো যায়, 50,000 পর্যন্ত নগদে পাঠানো যায়। এছাড়াও অন্য যে জিনিসগুলো আছে সেগুলো দেখো তাড়াতাড়ি টাকা নেয় এবং দেয়ার কাজটা করে দিতে পারো। এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু রাখো। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু আরেকটা মজার জিনিস হয়, আর সেটা হলো ক্যাশব্যাক। এখন 500 টাকা তুমি কোনো কিছু একটা কিনলা, ওরা বলবে 20% ক্যাশব্যাক। 500 টাকা জিনিসে 20% ক্যাশব্যাক মানে তুমি আরো 100 টাকা তোমার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বা ওয়ালেটে পেয়ে যাচ্ছ। বেশ ভালো কিন্তু টাকা বাড়ানো যায়। আগে আমার ফ্রেন্ডরা যখন রেস্টুরেন্টে যেতাম, বিল পে করার জন্য মানুষ পাওয়া যেত না, সবাই একজনকে টাকা দিয়ে দিতাম এন্ড সে টাকাগুলো সব ভাগ টাগ করে দিয়ে দিত। ওই একজন মানুষকে হইতে যেত না, বিকজ তাকে সবগুলো টাকা নিয়ে হিসাব করে ভাগ করে দিয়ে অবশ্যই টাকা সবার মধ্যে ভাগ করা। এখন উল্টা হয়, এখন সবাই চায় হ্যাঁ দোস্ত তুই সবার টাকা আমাকে দে, আমাকে দে, আমাকে দে, আমাকে দে, আমি পুরো টাকা ম্যানেজ করছি। ম্যানেজ করে দিতে হয়, 1500 টাকার বিল আসে, সবার কাছে 1500 টাকা নেয়, তারপর সে তার এমএফএস বিকাশ থেকে টাকা পে করে দেয় এন্ড পে করার পর 20% ক্যাশব্যাক পায়। 1500 টাকার উপর যদি 20% পায় মানে 300 টাকার ক্যাশব্যাক, ওর খাওয়া দাওয়ার খরচ কিন্তু এমনিতেই হয়ে গেল। এমার্জেন্সি ফান্ডের মতো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো পার্সোনাল বাজেটিং। বেসিক্যালি এই মনে করো তোমার সবগুলো খরচে তুমি 25% দেখলা তোমার ফুডে খরচ হয়, এরপরে 15% দেখলা ট্রান্সপোর্টেশনে খরচ হয়, এরপরে আরো 25% তুমি দেখলা যে তোমার ঘোরাফেরায় খরচ হয় বা শপিং এ খরচ হয়, এরপরে যে বাকি জিনিসপত্র আছে সেটা দেখলা ইউটিলিটিতে খরচ হয়, বিভিন্ন বিল, তারপরে জিনিসপত্রের খরচ, ইলেকট্রিসিটি বিল, কারেন্টের বিল, এইসব জিনিসপত্র। এখন দেখো এই যে 25% ফুডে, 15% ট্রান্সপোর্টেশনে, বাকিটা শপিং এ, বাকি ইউটিলিটিতে, তুমি দেখলা যে কোথায় খরচ কমানো যায়। তোমার বাসায় খাওয়া আছে, এটা কিন্তু বাসায় খাওয়ার বাইরে 25% ফুড কস্ট, তার মানে তুমি ফাস্ট ফুড খাচ্ছ 25%। তার মানে তোমার যদি মাসে তোমার 10,000 টাকা ইনকাম হয়, তুমি 2,500 টাকা খরচ করছো ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডে। এই জিনিসটা কমাও। নেক্সট মান্থে তোমার পার্সোনাল বাজেটিং এর প্ল্যান থাকবে জাঙ্ক ফুডে তোমার টাকার অ্যামাউন্ট কমানো। তুমি দেখছো 15% ট্রান্সপোর্টেশনে যায়, তুমি দেখতেছো তুমি হয়তো বা রিক্সায় যাও, তুমি উবারে যাও, পাঠাও যাও, এই 15% কে তুমি 5% নিয়ে আসতে পারো। কিভাবে? তুমি যদি পাবলিক বাস অ্যাভেল করো। তো এইভাবে পার্সোনাল বাজেট করে তুমি দেখতে পারবে যে কোন খাতে তোমার খরচ হচ্ছে এবং ওইভাবে তুমি প্ল্যান করতে পারবে যে কোথায় খরচ কমানো যায়। ওয়ালেট অ্যাপ
পার্সোনাল বাজেটিং এর জন্য আমি পার্সোনালি এই ওয়ালেট অ্যাপটা ব্যবহার করি। তুমি অ্যান্ড্রয়েড হোক, iOS হোক, সব জায়গায় অ্যাপটা পাবা এবং অ্যাপের মাধ্যমে খুব ইজিলি কত টাকা খরচ হয়েছিল, কোন খাতে খরচ হয়েছিল, পুরো মাসের একটা কমপ্লিট বাজেটিং তোমাকে দিয়ে দেবে। তাই যারা আজকে থেকে পার্সোনাল বাজেটিং স্টার্ট করতে পারো, স্টার্ট ডাউনলোডিং দ্য অ্যাপ। এন্ড ফাইনালি, ডোন্ট ওয়েস্ট মানি। যেসব জিনিস দরকার নাই ওইসব জিনিসে টাকা খরচ করো না। কিভাবে? যেমন আমি একটা পাওয়ার ব্যাংক নিয়েছিলাম, তারপর আবারও শখ হলো নেই, তারপর আরে সাদা পাওয়ার ব্যাংক দেখতে সুন্দর, আরে স্লিক শাওমি পাওয়ার ব্যাংক দেখতে অনেক সুন্দর, এবং প্রতিটার পিছে আমার এটার পিছে খরচ হয়েছিল 2100 টাকা OnePlus এর। এরপর এটা কিনেছিলাম, এটার পিছে খরচ হয়েছিল 1800 টাকা। এরপর এটা খরচ হয়েছিল, এটার দাম ছিল হলো 1500 টাকা। এরপর আবারও এটা নতুন কিনেছি, এটার দাম পড়েছে 2000 টাকা। আমার এত যে টাকা খরচ হলো, এতগুলো কিন্তু পুরো কমপ্লিট ওয়েস্ট। আমি চাইলে জাস্ট একটা দিয়ে চালাতে পারতাম, এবং একটা ছিল হলো রিয়েল কস্ট, বাকি এইটা পুরোটাই হলো ওয়েস্টেজ। 1800 টাকা, 1500 টাকা, 2000 টাকা। এই ওয়েস্টেজ গুলো এখন থেকে আর করাই যাবে না। টাকা পাইলা, টাকা সেভ করলা, এমার্জেন্সি ফান্ড তৈরি করলা, বাজেটিং করলা, এখন ওয়ালেট অ্যাপ ইউজ করো, সুন্দর করে পেমেন্টস এর লিস্ট আছে, বাট সবকিছু করলে একটা কাজ না করলে কিন্তু কমপ্লিট হয় না, সেটা হলো ইনভেস্টমেন্ট। তোমার টাকা ফেলে রাখলে কিন্তু টাকা বাড়ে না, চক্রবৃদ্ধি হারে টাকা বাড়াতে হবে। কি করতে পারো? মূল্যস্ফীতির কথা শুনেছো, রাইট? ইনফ্লেশন, প্রতি বছর ইনফ্লেশনের কারণে আগের বছর টাকার যে মূল্য ছিল পরের বছর টাকার মূল্য কমে যায়। তাই তুমি যদি আমার মতো এই টুপির ভিতরে টাকা 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 জমায় রাখো, বালিশের নিচে রেখে দাও, এই টাকার ভ্যালু এখন যে 1.5 লাখ আছে, এক বছর পর কিন্তু 1.5 লাখের ভ্যালু আর তার থেকে আরো অনেক কমে যাবে। আর তাই তোমাকে এমন এমন জায়গায় টাকা ইনভেস্ট করা দরকার যেখান থেকে তুমি আরো টাকা পাবা। যেমন আমার ইনভেস্টমেন্টটা বই লেখা, এখান থেকে আস্তে আস্তে রয়্যালটি আসতে থাকে, বা এই যে ইউটিউব ভিডিও করছে, এখান থেকে যে টাকাটা আসবে আস্তে আস্তে আসতে থাকবে। সো তোমার ইনভেস্টমেন্ট গুলো কি কি আমাকে কমেন্টে জানাও, এন্ড আশেপাশে ফ্রেন্ডদের সাথে কথা বলে কোথায় কোথায় টাকা ইনভেস্ট করা যায়, সো দ্যাট টাকা হ্যাট বা বালিশের নিচে না রাখা লাগে, টাকা আমি ইনভেস্ট করে ওখান থেকে আরো মুনাফা অর্জন করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি। সো হোয়াটস ইউর আইডিয়া? টেল মি ইন দ্য কমেন্ট সেকশন। ওখান থেকে দেখে আরো অনেকে হয়তো অনেক নতুন আইডিয়া পেতে পারে। এন্ড আমার এই ভিডিও দেখার পর যদি একটু হলো টাকা ম্যানেজমেন্টের আইডিয়াটা ক্লিয়ার হয়, এরপরে আরো নতুন নতুন ব্লগ পড়ো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে বই পড়ো, আরো অনেক ভিডিও দেখো, তাহলে তোমার এই সবের ব্যাপারে আইডিয়া আরো ক্লিয়ার হবে, তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম চলে আসবে।